আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। 4 দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনে তাকে স্বাগত জানাবেন। দাপ্তরিক এই সফরে প্রাধান্য পাচ্ছে রোহিঙ্গা সমস্যা। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুক্রবার সকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইমাম ও ধর্মীয় নেতা সহ প্রায় 1 লাখ অতিথির সাথে ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে গুতেরেসের। মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। ওই দিনই ঐক্যমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সেই দিনই সংবাদ সম্মেলনও করবেন তিনি। পরদিন রোববার সকালে অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোডের সকল ধরনের সভা সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ফিরেছেন আটকে পড়া 176 জন বাংলাদেশি। লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ভোর 4টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। অভিবাসীদের মধ্যে 106 জন ত্রিপলির তাজোরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবশিষ্ট 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন। এছাড়াও তাদের মধ্যে 12 জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ। আরও জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। ছোট ভাই খালেককে লিবিয়ায় পাঠানোর পর থেকে কোনোভাবেই ভালো নেই বড় ভাই গোপালগঞ্জের হৃদয়। যাওয়ার পর থেকে সেখানকার মাফিয়াদের হাতেই তার ভাই বন্দী ছিল 40 দিন। এরপর জেলে থাকতে হয় 2 মাস 13 দিন। গ্রামের দালালদের হাত ধরে ভাইকে বিদেশ পাঠানোই কাল হয়ে দাঁড়ায় তাদের। আমার ভাই উদ্দেশ্য ছিল ইতালিতে, যার কথা ছিল প্রতি দেশ ঘুরিয়ে ঘুরিয়ে প্লেনে করে, বাট তা না করে আমার ভাইকে দুবাই নেওয়া যাওয়ার পরে পরবর্তী তাকে জোর করে লিবিয়াতে নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে আমরা জানতে পারি যে আমার ভাইকে লিবিয়ার উদ্দেশ্যে পানিপথে নিয়েছে আর জেলে আছে। ভোর 4টায় বিমানবন্দরে পৌঁছায় বিভিন্ন কারণে লিবিয়ায় আটকে পড়া 176 জন বাংলাদেশি। প্রিয় সন্তান ও ভাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাদের স্বজনরা। এরকম কোনো আশা ছিল না, আল্লাহর কাছে কাঁদছে, আমার মায়ের আল্লাহ ফিরে আনছে, এটি আমরা লাখি। আর যোগাযোগ করে নাই 3 মাস। না স্যার, এই মানুষগুলো জানতো না এই দূর দেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। নিজেদের ভাগ্যের এমন অবস্থা দেখে আর কাউকে লিবিয়া না যাওয়ার কথাও বলেন তারা। আমি 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম। 3 মাসে 2 বেলাও ভাত খেতে পারি না। অনেক মানুষ দেখা যায় অনেক কষ্টে আছে। বাংলাদেশ এম্বাসি যদি ইচ্ছা করে তাহলে ওই মানুষগুলো নিয়ে আসতে পারে। আল্লাহ পাক যাই হোক, কম লাগছে, 13 লাখ লাগছে ওই ফিলে, তো টোটাল আমার 26 লাখ টাকা গেছে। ভাই আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশের কোনো মানুষ আর লিবিয়ার বুকে না যায়। আগামী 19 ও 26শে মার্চ আরও 2টি ফ্লাইটে 300 বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসবেন বলেও জানান তারা। জীবনে বাস্তবতা এটা, হার মানতে হবে। তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইল। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরেদরের সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান। বলেন, অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষী নয়, বরং যুদ্ধাপরাধী বিচারের দাবিতে শাহবাগে উপস্থিত ছিল। তাদের আবেগকে কাজে লাগিয়ে দেশে মবক্রেসি কায়েম করেছিল আওয়ামী লীগ। মাহফুজ আরও বলেন, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামায়াত শিবিরের রাজনৈতিক অধিকারও কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না। জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামায়াত শিবিরের কর্মীদের রাজাকার, স্বাধীনতা বিরোধী এবং শাহবাগে অংশ নেওয়া ছাত্র তরুণদের ইসলাম বিরোধী এমন ট্যাগের বিরুদ্ধে নিজের অবস্থান উল্লেখ করেন। দুটি পক্ষকে সহযোদ্ধা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, তারা লীগ ও মুজিববাদের পরাজয় নিশ্চিত করে রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত করেছেন।
পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য পবিত্র কোরআন জাদুঘর উদ্বোধন করেছে সৌদি সরকার। পবিত্র শহর মক্কার হেরা সাংস্কৃতিক বিভাগে খোলা হয়েছে এই জাদুঘর। সম্প্রতি মক্কার উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আব্দুল আজিজ এর উদ্বোধন করেন। জাদুঘরটি তৈরি করা হয়েছে পবিত্র কোরআন দিয়ে। কোরআন যে মুসলিমদের জন্য দিক নির্দেশনা সেটির ওপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এতে আছে বিরল কিছু পাণ্ডুলিপি, কোরআনের ঐতিহাসিক কপি। এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআনের ছবি, পবিত্র কোরআনের আয়াত খোদাই করা প্রাচীন পাথর স্থান পেয়েছে এখানে। সংশ্লিষ্টরা জানান ৬৭,০০০ মিটার জায়গা জুড়ে তৈরি হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে। যারা এগুলো জানতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি তার পোস্টে সতীর্থ, কোচ এবং বিশেষভাবে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ ক্যারিয়ারে পরিবারের অবদানের কথাও লেখেন এই ব্যাটার। ওয়ানডেতে ২৩৯ ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ, যেখানে ৩৬.৪৬ গড়ে ৫,৬৮৯ রান করেছেন। ৪টি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩২টি। এছাড়া টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১৬ হাফ সেঞ্চুরি সহ ২,৯১৪ রান করেছেন তিনি। টি-20তে তার রান ২,৪৪৪। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।